হ্যালো, ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা জেনারেল নলেজের সেট নিয়ে। তো আজকে আমরা সেট নাম্বার 17 নিয়ে ডিসকাস করবো। এর আগে অলরেডি আমরা 16টা সেট ডিসকাস করে ফেলেছি, যেখানে কিন্তু তোমাদের আপকামিং যে পুলিশের এক্সামগুলো রয়েছে সেটা হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা আমাদের কলকাতা পুলিশের যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সেট আমাদের জেনারেল নলেজের। তো যারা যারা রেগুলারলি ক্লাসগুলো করছো অবশ্যই করে কিন্তু তারা কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো। এইভাবে কিন্তু প্রত্যেকটা সেট তোমাদের কাছে আসতে চলেছে এবং এগুলো হচ্ছে তোমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন, যেগুলো কিন্তু আপকামিং এক্সামে তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তোমরা কিন্তু এর মধ্যে থেকে কমন কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে পেয়ে যাবে এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে। তো চলো, যারা যারা রেগুলারলি ক্লাসগুলো করছো খুবই ভালো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করবে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, এবং লাইক করবে, কমেন্ট করে তোমরা জানাতে পারো অন্য কোনো টপিকের উপর ক্লাসের প্রয়োজন কিনা বা তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো চলো আজকে আমরা সেটটা ডিসকাস করবো। তো তার আগে বলে রাখি, যারা যারা ক্লাসগুলো করছো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে জয়েন করবে। ক্লাসের পিডিএফ গুলো কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এগুলোকে কালেক্ট করে নিতে পারো এবং নিজেরা কিন্তু নিজেদের কাছে রেখে দিতে পারো এবং এখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। অলরেডি দেখো আমরা 240টা কোয়েশ্চেন কিন্তু আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 241 নম্বর কোয়েশ্চেন নিয়ে কিন্তু ডিসকাস করব। বলা হচ্ছে মাদুরাইয়ে অবস্থিত বিখ্যাত মীনাক্ষী আম্মান টেম্পল বা যেটাকে আমরা মীনাক্ষী আম্মান মন্দির বলছি, সেই মীনাক্ষী আম্মান মন্দিরটা কোন রাজাদের সময় নির্মিত হয়েছিল বা কোন রাজবংশের আমলে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, মাদুরাইয়ে অবস্থিত মীনাক্ষী টেম্পল আমরা জানি খুবই বিখ্যাত একটা মন্দির। তো বলা হচ্ছে এখানে পাণ্ডব, চোল, চেরা নাকি পল্লব, রাইট অ্যান্সার কি হবে? কোন রাজবংশের আমলে এটাকে তৈরি করা হয়েছিল? তাহলে মনে রাখতে হবে পাণ্ডব রাজবংশ যেটা ছিল সেই পাণ্ডব রাজবংশের আমলে কিন্তু এই মীনাক্ষী আম্মান টেম্পলটাকে তৈরি করা হয়েছিল বা মীনাক্ষীর মন্দির, মাদুরাইয়ে যে মীনাক্ষী মন্দির রয়েছে সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। এই মাদুরাই জায়গাটা যেটা সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ুর মধ্যে আসছে মাদুরাইটা। তো মনে রাখতে হবে পাণ্ডব রাজাদের সময় কিন্তু এটা তৈরি করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 242, রাজতরঙ্গিনী গ্রন্থটিকে ফরাসি ভাষায় অনুবাদকরণে কে যুক্ত ছিলেন? তার মানে রাজতরঙ্গিনী যে গ্রন্থটা ছিল সেই রাজতরঙ্গিনী গ্রন্থটাকে কে ফরাসি ভাষায় অনুবাদ করিয়েছিলেন বা কোন রাজার আমলে এটা অনুবাদ করা হয়েছিল? তাহলে অপশনগুলো যেগুলো দেখে নেবো রয়েছে দারা শিকো, জয়নুল আবেদিন, আব্দুল রাজ্জাক জিলানী নাকি বড় নবাব। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের জয়নুল আবেদিন। ঠিক আছে, জয়নুল আবেদিন অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এই রাজতরঙ্গিনী যে গ্রন্থটা রয়েছে, রাজতরঙ্গিনী গ্রন্থটা কে লিখেছিলেন? অরিজিনালি কার লেখা? রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন। ঠিক আছে, কলহন কিন্তু অরিজিনালি এই রাজতরঙ্গিনী গ্রন্থটা লিখেছিলেন। কলহন হচ্ছেন এর রাইটার। এই রাজতরঙ্গিনী গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণনা করা রয়েছে? মনে রাখতে হবে রাজতরঙ্গিনী গ্রন্থটাতে কিন্তু কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা রয়েছে। ঠিক আছে, কাশ্মীরের ইতিহাস কিন্তু এই রাজতরঙ্গিনী গ্রন্থে বর্ণনা করা রয়েছে। এবং যিনি এই ফরাসি অনুবাদের সঙ্গে যুক্ত জয়নুল আবেদিন, একে কি বলা হয়? এই জয়নুল আবেদিনকে বলা হচ্ছে কাশ্মীরের আকবর। ঠিক আছে, কাশ্মীরের আকবর নামে পরিচিত কিন্তু এই জয়নুল আবেদিন। ঠিক আছে, ইনাকে বলা হচ্ছে বা এই যে রাজা একে বলা হচ্ছে কি কাশ্মীরের আমরা আকবর বলবো। ঠিক আছে, আকবর নামে পরিচিত। তাহলে এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। রাজতরঙ্গিনী অরিজিনালি লেখা হচ্ছে কি কলহনের লেখা এবং এই রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা রয়েছে এবং এটাকে ফরাসি ভাষায় অনুবাদ করার সঙ্গে যুক্ত রয়েছেন কে? জয়নুল আবেদিন, যিনি কিনা কাশ্মীরের আকবর নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 243, রোকেয়া সুলতান বেগম কোন মুঘল সম্রাটের পত্নী ছিলেন? রোকেয়া সুলতান বেগম কোন মুঘল সম্রাটের পত্নী ছিলেন? তাহলে রাইট অ্যান্সার কি হবে? বলছে দেখো আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন নাকি শাহজাহান। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আকবর। ঠিক আছে, আকবরের পত্নী ছিলেন এই রোকেয়া সুলতান বেগম আমরা বলবো। এই আকবরকে কি বলা হচ্ছে? আকবরকে বলা হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলবো আমরা। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি আমরা। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট যদি আমরা বলি মুঘল সাম্রাজ্যের, তাহলে কিন্তু আমরা আকবরের নামটাই কিন্তু বলবো। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বা মুঘল সাম্রাজ্যের যদি আমরা বলি শ্রেষ্ঠ সম্রাট তাহলে কিন্তু আকবরের নাম বলবো। আর মুঘল সাম্রাজ্যের যদি প্রতিষ্ঠাতা বলা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো বাবর। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বললে আমাদেরকে বলতে হবে বাবর। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, 244 কি বলা হচ্ছে দেখো, বলছে কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে পালিত হয়? ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে পালিত হয় কোন দিন? বলছে 15ই আগস্ট, 18ই আগস্ট, 16ই আগস্ট নাকি আমাদের 12ই আগস্ট। রাইট অ্যান্সার কি হবে?
রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে 12ই আগস্ট। ঠিক আছে, 12ই আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 12ই আগস্ট হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, সারা বিশ্ব জুড়ে এখানে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে পালন করা হচ্ছে 12ই আগস্ট। ঠিক আছে, ওকে। তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। 15ই আগস্ট আমরা জানি কিসের জন্য বিখ্যাত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে আমরা দেখে নেব। 245 কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল? কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন বা তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি যেটাকে আমরা বলছি সেটা কোথায় আয়োজিত হয়েছিল? তাহলে অপশনগুলো দেখে নেবো। বলছে পাটলিপুত্র, রাজগীর বা রাজগৃহ যেটাকে আমরা বলছি, এবং বৈশালী রয়েছে অপশন সি। অপশন ডি বলছে লুম্বিনী। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? কোথায় বলেছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি বা তৃতীয় বৌদ্ধ সম্মেলন? তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে পাটলিপুত্র। ঠিক আছে, পাটলিপুত্রে কিন্তু তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি বা তৃতীয় বৌদ্ধ সম্মেলন কিন্তু আয়োজন করা হয়েছিল। অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পাটলিপুত্র। দেখো এই রাজগৃহ এবং বৈশালীটাও কিন্তু আমাদের এই বৌদ্ধ সঙ্গীতের সঙ্গে যুক্ত। তাহলে রাজগৃহ এবং বৈশালীতে কোন কোন বৌদ্ধ সঙ্গীতগুলো আয়োজন করা হয়েছিল? রাজগৃহতে হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতি। ঠিক আছে, প্রথম বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে রাজগৃহতে, এবং বৈশালীতে হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, বৈশালীতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের বৌদ্ধ সম্মেলনের কিন্তু আয়োজন করা হয়েছিল, এবং তারপরেই আমরা দেখছি যে পাটলিপুত্রে কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। নেক্সট যেটা রয়েছে দেখো লুম্বিনী। এই লুম্বিনী কি? লুম্বিনী হচ্ছে আমরা দেখবো যে গৌতম বুদ্ধের জন্মস্থান। ঠিক আছে, লুম্বিনী হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান, যেটা বর্তমানে আমরা বলবো যে আমাদের নেপালে রয়েছে। ঠিক আছে, লুম্বিনীটা হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান, এটা কিন্তু বর্তমানে নেপালে রয়েছে। ঠিক আছে, চলো। এবং গৌতম বুদ্ধের যে প্রাথমিক যে নাম ছিল বা শৈশবের যে নাম ছিল সেটা মনে রাখতে হবে সিদ্ধার্থ। ঠিক আছে, গৌতম বুদ্ধের যে শৈশবের নাম ছিল সেটা মনে রাখতে হবে সিদ্ধার্থ। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 246 বলছে অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত থাকে? অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত থাকে? তাহলে দেখে নাও অপশনগুলো কি রয়েছে। 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, 14 কোটি 20 লক্ষ কিলোমিটার, 14 কোটি 70 লক্ষ, নাকি 15 কোটি কিলোমিটার? রাইট অ্যান্সার কি হবে? তাহলে বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অপসূর অবস্থান। মনে রাখতে হবে অপসূর কথাটার অর্থ হচ্ছে, অপসূর মানে হচ্ছে যেখান থেকে সবচেয়ে দূরত্ব বেশি। ঠিক আছে, অপসূর মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা যেদিন সবচেয়ে বেশি হয়। তাহলে রাইট অ্যান্সারটা এখানে কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। ঠিক আছে, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এই 15 কোটি 20 লক্ষ কিলোমিটার হচ্ছে সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে বেশি দূরত্ব, যেটাকে আমরা বলছি এই অপসূর অবস্থান। ঠিক আছে, অপসূর অবস্থান। এইটা কবে হয়? এই দিনটা, এটা কোন দিনে হচ্ছে? আমরা বলবো যে 4th জুলাই। ঠিক আছে, চৌঠা জুলাই তারিখে কি হয়? পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা সবচেয়ে বেশি হয়, যেটাকে আমরা বলছি অপসূর অবস্থান, এবং সেই দূরত্বটা হচ্ছে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। ঠিক আছে, এর বিপরীত ঠিক দেখবো আমরা অনুসূর অবস্থান রয়েছে। অনুসূর মানে যে দিনটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা সবচেয়ে কম হয়, এবং সেইটা কত হয়? সেইটা হচ্ছে 14 কোটি 70 লক্ষ। এটাকে আমরা বলবো যে অনুসূর অবস্থান। ঠিক আছে, অনুসূর অবস্থান। ঠিক আছে, এইটা কবে হচ্ছে? এই অনুসূর অবস্থানের দিনটা কবে? এটা আমরা বলবো যে থার্ড ঠিক আছে জানুয়ারি। ঠিক আছে, 3রা জানুয়ারি বা 3rd জানুয়ারি আমরা বলবো। তাহলে 3rd জানুয়ারিতে হচ্ছে অনুসূর 14 কোটি 70 লক্ষ, আর 4th জুলাই হচ্ছে অপসূর 15 কোটি 20। তো এইটার একটা গড় হিসাব কিন্তু আমরা বলি যে মোটামুটি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, একটা গড় হিসাব কিন্তু আমরা বলি। ঠিক আছে, জেনারেলি আমাদেরকে জিজ্ঞেস করলে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, আমরা বলি যে প্রায় 15 কোটি কিলোমিটার। তাহলে সেটারই একটা এখানে গড় হিসাব নিয়ে নেওয়া হয় 15 কোটি 20 এবং 14 কোটি 70। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবী থেকে সূর্যের সবচেয়ে বেশি দূরত্ব সেটাকে আমরা কি বলছি, এবং সেটা কোন দিন হচ্ছে, এবং পৃথিবী থেকে সূর্যের সবচেয়ে কম দূরত্ব সেটা কত, এবং সেটা কোন দিন হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, 247 বলছে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? দেখো সালগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। 1782, 1802, 1792, নাকি 1794? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এখানে সলবাইয়ের সন্ধি বলেছে। তাহলে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782। ঠিক আছে, 1782-তে হয়েছিল সলবাইয়ের সন্ধি। 1782 সালে সলবাইয়ের সন্ধি, এবং তারপরে যেটা দেওয়া রয়েছে দেখো 1802 সাল। এই 1802 সালেও কিন্তু একটা বিশেষ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, যেটাকে আমরা বলবো বেসিনের সন্ধি। ঠিক আছে,
বেসিনের সন্ধি আমরা বলবো, এই বেসিনের সন্ধি বলবো। এবং এই যে দুটো সন্ধি, তার মানে সলবাই এবং বেসিন, এই দুটো সন্ধি কাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল? মারাঠা এবং ইংরেজ, ঠিক আছে, মারাঠা এবং ইংরেজদের মধ্যে, ঠিক আছে, মারাঠা এবং ইংরেজদের মধ্যে। তাহলে 1782 হচ্ছে সলবাইয়ের সন্ধি এবং 1802 হচ্ছে বেসিনের সন্ধি। এই দুটো সন্ধি কিন্তু মারাঠা এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদেরকে 248, বলছে কে সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন? সন্ধ্যা পত্রিকার এডিটর বা সন্ধ্যা নামক যে একটা পত্রিকা, তার এডিটর কে ছিলেন? বলছে অপশনে কিশোরীচাঁদ মিত্র, শিশির কুমার ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায় নাকি ঈশ্বর গুপ্ত। রাইট অ্যান্সার কি হবে? সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক আছে। অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক, ঠিক আছে, সন্ধ্যা পত্রিকার সম্পাদক। এবং এই যে শিশির কুমার ঘোষ, ঠিক আছে, ইনি হচ্ছেন অমৃত বাজার নামক একটা পত্রিকা ছিল, সেই অমৃত বাজার নামক পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, মনে রাখতে হবে, ঠিক আছে, শিশির কুমার ঘোষ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো 249, বলছে সম্প্রতি কোন রাজ্য সরকার ভারতের প্রথম এগ্রিকালচারাল ডেটা এক্সচেঞ্জ অ্যান্ড এগ্রিকালচারাল ডেটা ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে? তাহলে এগ্রিকালচারাল ডেটা এক্সচেঞ্জ অ্যান্ড এগ্রিকালচারাল ডেটা ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে কোন রাজ্য সরকার? বলছে দেখো তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা নাকি পাঞ্জাব। তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা নাকি পাঞ্জাব। রাইট অ্যান্সার কি হবে? কোন রাজ্য সরকার চালু করেছে? মনে রাখতে হবে যে তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানা রাজ্য সরকার, তেলেঙ্গানা রাজ্য সরকার কিন্তু চালু করেছে এই বিশেষ স্কিমটা, ঠিক আছে, যেখানে আমরা দেখছি যে এগ্রিকালচারাল ডেটা এক্সচেঞ্জ এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে। তার মানে সেখানে কত ফসল উৎপন্ন হচ্ছে এবং সেই উৎপন্ন ফসলের কতটা তারা রপ্তানি করতে পারছে, কতটা নিজেরা কনজিউম করছে, এই সমস্ত যে হিসেব নিকেশ, এগুলো রাখার জন্যই কিন্তু এই বিশেষ স্কিমটা চালু করা হয়েছে তেলেঙ্গানা সরকারের তরফ থেকে। এবং তেলেঙ্গানার বিষয়ে মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ভারতের নবীনতম রাজ্য, ঠিক আছে, নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। এবং তেলেঙ্গানা রাজ্যটা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যটাকে তৈরি করা হয়েছে, মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় নাকি ওড়িশা। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে আমাদের মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্রতে অবস্থিত সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, মহারাষ্ট্রতে অবস্থিত সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, মনে রাখতে হবে। প্রত্যেকটা সেটাই তোমরা খেয়াল করবে যে একটা বা দুটো কোয়েশ্চেন কিন্তু ন্যাশনাল পার্ক রিলেটেড থাকছে। ন্যাশনাল পার্ক এটা কিন্তু তোমাদের এই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তো সেই জন্য ন্যাশনাল পার্কের লিস্টগুলো সেটা কিন্তু ভালো করে করতে হবে। অবশ্যই করে আমি তোমাদের জন্য একটা আলাদা একটা ক্লাস আনবো, যেখানে তোমাদের শুধুমাত্র ন্যাশনাল পার্ক বা ওই বায়োস্ফিয়ার রিজার্ভ রিলেটেড একটা ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো ন্যাশনাল পার্ক কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নিচের কোনটি মানবদেহের মুখবিবরে অবস্থিত জীবাণু? মানবদেহের মুখবিবরে অবস্থিত জীবাণু কোনটি? অপশন এ বলেছে ডিপ্লোকক্কাই, অপশন বি বলছে স্টেফাইলোকক্কাই, অপশন সি বলছে কনিব্যাকটেরিয়াম ডিপথেরি, অপশন ডি বলছে নিউমোকক্কাই। রাইট অ্যান্সার কি হবে? মানবদেহে মুখবিবরে অবস্থিত জীবাণু কোনটা? মুখবিবরে অবস্থিত জীবাণু হচ্ছে ডিপ্লোকক্কাই, ঠিক আছে, ডিপ্লোকক্কাই মুখের মধ্যে থাকছে, ঠিক আছে, মুখবিবরে অবস্থিত জীবাণু, ঠিক আছে। এখানে দেখো অপশন সি তে যেটা দেওয়া রয়েছে কনিব্যাকটেরিয়াম ডিপথেরি, কনিব্যাকটেরিয়াম ডিপথেরি হচ্ছে কিসের জন্য দায়ী? কনিব্যাকটেরিয়াম ডিপথেরি মনে রাখতে হবে আমাদের যে ডিপথেরিয়া রোগ, ঠিক আছে, ডিপথেরিয়া রোগের জন্য দায়ী হচ্ছে কনিব্যাকটেরিয়াম ডিপথেরি, ঠিক আছে, ডিপথেরিয়া রোগের জন্য দায়ী হচ্ছে কনিব্যাকটেরিয়াম ডিপথেরি। এবং এই ডিপথেরিয়া রোগের প্রতিষেধক যে ভ্যাকসিন, সেটাকে আমরা কি বলছি? ডিপিটি, ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস, ডিপিটি, কনিব্যাকটেরিয়াম ডিপথেরির জন্য, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 252 কি বলছে দেখো, বলছে 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু ড্যাশ জুল, তার মানে 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান কত জুল? এটা কিন্তু কি হবে? রাইট অ্যান্সার অপশনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো দেওয়া রয়েছে 4.1855, অপশন বি 4.2800, অপশন সি দেওয়া রয়েছে 4.1855, আর অপশন ডি তে দেওয়া রয়েছে 4.2500। রাইট অ্যান্সার কি হবে? আমরা জানি যে 1 ক্যালোরি সমান আমরা বলে থাকি যে
4.2 জুল, ঠিক আছে, 4.2 জুল আমরা বলি, 4.2 জুল আমরা বলি। কিন্তু এখানে দেখো তোমরা কিন্তু এই যে অপশনগুলোর মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারো। দেখো 4 পয়েন্ট, দেখো তিনটে, এইটা হচ্ছে না, তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্ট রয়েছে। তাহলে কোনটা হবে? 4 পয়েন্ট, এখানে 18 দেওয়া রয়েছে, এখানে 2 দেওয়া রয়েছে, 25 দেওয়া রয়েছে। তাহলে মনে রাখতে হবে যখনই এই পয়েন্ট দিচ্ছি আমরা, এই পয়েন্ট যখন দিচ্ছি এবং পয়েন্টের পরে যদি সংখ্যাগুলো আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। এই যে 2 এর পরে যখন 8 চলে আসছে তখন কিন্তু সেই সংখ্যাটাকে আমরা 2 না লিখে 3 লিখতে পারি, ঠিক আছে, সেই সংখ্যাটাকে 2 না লিখে আমরা 3 লিখতে পারি। আবার 2 এর পরে যখন 5 চলে আসছে তখনও কিন্তু সেই সংখ্যাটাকে আমরা 2 না লিখে 3 লিখতে পারি, ঠিক আছে। তার মানে আমরা দেখব যে যখনই পয়েন্টের পরে সংখ্যাগুলো 5 এর থেকে বেশি হয়ে যাবে, 5 বা 5 এর থেকে বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেটাকে তার পরের সংখ্যাতে আমরা কনভার্ট করতে পারি। তাহলে হিসেব মতো এটাকে আমরা 4.3 লিখতে পারি, হিসেব মতো এটাকে আমরা 4.3 লিখতে পারি, এবং এই সংখ্যাটাকেও কিন্তু আমরা 4.3 লিখতে পারি, ঠিক আছে, এই সংখ্যাটাকেও কিন্তু আমরা 4.3 লিখতে পারি। এবং সেই একই হিসেব অনুযায়ী এই এখানে যেহেতু 8 রয়েছে এটাকে আমরা 2 লিখতে পারি। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 4.2, ঠিক আছে, অ্যাপ্রক্স হিসেব মতো। তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সারটা সবসময় মনে রাখবে যে এখানে কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, কারণ আমাদেরকে লিখতে হবে 4.2 জুল। তাহলে রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে কিন্তু খেয়াল করবে, আমরা যেটা জানি সেটা কি হয় অনেক সময় অপশনটা পাল্টে দেয়, মানে এক্সাক্ট অপশনগুলো দিয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটু আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 253 বলছে সম্প্রতি কে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি সিইও হিসেবে নিযুক্ত হলেন? এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে, এমডি সিইও দেখো বলছে অমিত জিংরান, আনন্দ পেজওয়ার, মহেশ কুমার শর্মা নাকি সংগ্রামজিৎ সারঙ্গী। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অমিত জিংরান, ঠিক আছে, অমিত জিংরান হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানি লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন অমিত জিংরান, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 254 বলছে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? তাহলে দেখো রাইট অ্যান্সার কি হবে? সুলতানি যুগের আকবর কাকে বলা হচ্ছে? ফিরোজ শাহ তুগলক, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি আলাউদ্দিন খিলজি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সুলতানি যুগের আকবর আমরা কাকে বলবো? দেখো আকবর একজন মহান সম্রাট ছিলেন, এটা আমরা জানি, তো সেই জন্য আকবরের সঙ্গে অনেকে তুলনা করা হয়। যেমন আমরা একটু আগেই দেখলাম যে কাশ্মীরের আকবর কাকে বলা হচ্ছে, এখানে দেখছি সুলতান যুগের আকবর কাকে বলা হচ্ছে। তার মানে আকবরের যে মহান কাজগুলো বা আকবরের যে ভালো কাজগুলো, সেই ধরনের কাজ যারা যারা করেছেন তাকে কিন্তু আকবরের সঙ্গে তুলনা করা হচ্ছে। যদিও আমরা দেখবো যে এই ফিরোজ শাহ তুগলক কিন্তু আকবরের অনেক আগে কিন্তু রাজত্ব করে গেছেন, ঠিক আছে। চলো তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আমরা অপশন এ, ফিরোজ শাহ তুগলক হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, যাকে সুলতানি যুগের আকবর বলা হচ্ছে। সুলতানি যুগের আকবর বলা হচ্ছে ফিরোজ শাহ তুগলককে। এবং মনে রাখতে হবে যে আমরা একটু আগে আলোচনা করলাম যে কাশ্মীরের আকবর হচ্ছে জয়নুল আবেদিন, এবং আমাদের বাংলার আকবর কাকে বলা হচ্ছে? হুসেন শাহ, ঠিক আছে, হুসেন শাহকে বলা হচ্ছে বাংলার আকবর। মনে রাখতে হবে এই আমাদের ইনফরমেশন গুলো, ঠিক আছে। চলো আলাউদ্দিন খিলজির ব্যাপারে একটা বিশেষ ইনফরমেশন আমাদেরকে কি মনে রাখতে হবে? প্রথম সুলতান যিনি কিন্তু দাক্ষিণাত্য বিজয় করেছিলেন, ঠিক আছে, প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্য বিজয় করেছিলেন, ঠিক আছে, দাক্ষিণাত্য জয় করেছিলেন বা দক্ষিণ ভারতের কিন্তু জয় করেছিলেন, ঠিক আছে, প্রথম সুলতান হিসেবে দাক্ষিণাত্য জয় করেছিলেন বা দক্ষিণ ভারতে জয় করেছিলেন এই আমাদের আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো 255 বলছে দান সাগর এবং অদ্ভুত সাগর, আজকের সেটের আমাদের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে দেখো, দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটির লেখককে? দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটির লেখককে দেখো বলছে বল্লাল সেন, বিজয় সেন, সামন্ত সেন নাকি লক্ষণ সেন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অপশন এ, বল্লাল সেন, ঠিক আছে, বল্লাল সেন কিন্তু এই দান সাগর এবং অদ্ভুত সাগর, আমাদের যে সেন বংশ ছিল আমাদের বাংলায়, সেই বাংলায় যে সেন বংশ, সেই সেন বংশের রাজা হচ্ছেন বল্লাল সেন, যিনি কিন্তু দান সাগর এবং অদ্ভুত সাগর নামে দুটো গ্রন্থ লিখেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে বল্লাল সেনকে আমরা আরেকটা কিসের জন্য মনে রাখবো? কৌলিন্য প্রথা, ঠিক আছে,
কৌলিন্য প্রথা চালু করেছিলেন, কৌলিন্য প্রথা চালু করেছিলেন, এবং এই জন্য কিন্তু আমরা বল্লাল সেনকে মনে রাখবো। ঠিক আছে, বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছিলেন, বল্লাল সেন দান সাগর এবং অদ্ভুত সাগর নামক দুটো গ্রন্থ লিখেছিলেন। ঠিক আছে, এছাড়া আমাদের যে অপশনে রয়েছে দেখো লক্ষণ সেন, লক্ষণ সেনকে আমরা কেন মনে রাখবো, আমরা বলবো যে সেন বংশের শেষ সম্রাট, সেন বংশের শেষ সম্রাট আমরা বলবো। ঠিক আছে, শেষ সম্রাট বা শেষ রাজা আমরা বলতে পারি। ঠিক আছে, সেন বংশের শেষ রাজা বা শেষ সম্রাট। ঠিক আছে, যখন আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আমাদের বাংলাতে আক্রমণ করলেন, তাহলে সেখানেই কিন্তু আমরা দেখবো যে সেন বংশ শেষ হয়ে যাচ্ছে এবং তারপর থেকে আমাদের বাংলাতে কিন্তু মুসলিম শাসন শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণের পর থেকে আমাদের এখানে কিন্তু মুসলিম শাসন শুরু হচ্ছে এবং এখানে আমরা দেখবো যে সেন বংশের শেষ সম্রাট লক্ষণ সেনের কিন্তু সেখানে তার রাজত্বের পতন ঘটছে। ঠিক আছে, তো এখানেই হচ্ছে আজকে আমাদের সেটটা কমপ্লিট হচ্ছে। তো এখানে প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অ্যান্সার কি, যেটা কিন্তু তোমাদের কাছে থাকছে। তো যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে, সেখানে কিন্তু এই পিডিএফটা তোমরা থাকবে তোমাদের জন্য, তোমরা কিন্তু এখান থেকে পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে নিজেরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকবে এবং রেগুলারলি কিন্তু এভাবে তোমরা ক্লাসগুলো করতে থাকো। অবশ্যই কিন্তু করে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে খুবই বেনিফিশিয়াল হবে, এই কোয়েশ্চেনগুলো তোমরা এক্সামে কমন পাবে এবং এই ধরনের এই টাইপের কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের এক্সামে আসবে। তো সেই জন্য প্রতিদিন আমাদের ক্লাসগুলো ফলো করো, প্রতিদিন কিন্তু ক্লাসগুলো আসছে, তো তোমরা কিন্তু ভালো করে ফলো করতে থাকো ক্লাসগুলোকে এবং তার সঙ্গে সঙ্গে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ক্লাসগুলোকে লাইক করবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, টাটা, থ্যাংক ইউ।